ইশরাফিল হক, আরিফা আক্তার, খালেদ মাহমুদ আকিব, আব্দুল হাদি, সুমাইয়া ইসলাম, শ্রাবণী, নওশিন আঞ্জুম, লাবণ্য, আফিয়া, আদিবা, ইশিকা, নওশিন আঞ্জুম, আরিফা আক্তার, তিলোত্তমা পাল, নওশিন আঞ্জুম, লাবণ্য, আল রোহন, সামিয়া তাসনিম, ফারজানা, সুমাইয়া আফরিন, হৃদি, শরীফুল ইসলাম, আনিকা তাবাসসুম, অঙ্কনা, কুসুম কলি। সবাই সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। শামিউল, সিজান, আনিকা তাবাসসুম, মাইশা, ফারজানা, মৌমিতা, নওশিন আঞ্জুম, দিয়া, নাজমুস সাকিব, তাইবা ইসলাম, মেহজাবিন সরকার, শিফা, রাহিমা রহমান, এবি আবদুল্লাহ, রাফিউল হাসান রাফি, বিদিশা ইসলাম শিয়া, আসাদুল ইসলাম, তাইবা ইসলাম, তার তামিম। মোটামুটি আর 30 সেকেন্ড ওয়েট করি ভাই আমরা, তারপরে ক্লাসটা শুরু করবো ইনশাআল্লাহ। আর যে রাব্বি, অল শাহরিয়ার, শিশন্তী, অমৃতা, মহান, সন্ধান খান। এই তো ভাই মোটামুটি ভালো। সুদীপ্ত সরকার, তন্ময়, জান্নাতুল নিসা জুই, রাতুল মাহমুদ, জারিন তাসনিম, রঞ্জিত বিশ্বাস, অম্মে তামান্না কাউসার, আব্দুল আলিম শিমুল। ওকে, আমরা মোটামুটি এখন ক্লাসটা শুরু করতে পারি, তাই না? তো আগে বয়াটা সেট করে নিয়ে একটু চেক আপ করি, না কি বলো সাব্বির? আজকে তোমাদের অতীব কম পড়াবো, উজ্জ্বল ভাই এসছেন, ঠিক আছে? শুধু প্রবলেমগুলো আজকে তোমাদের সলভ করে ক্লাসটা শেষ করে দেব। ওকে, ওকে, সাউন্ডটা একটু দেখি ভাই ঠিক আছে কি না। ঠিক আছে, শুধু প্রবলেমগুলো আজকে তোমাদের সলভ করি। ওকে, তো শোনো, তোমরা একজন ভাই আমাকে ওই যে আগের অঙ্কগুলা, মানে ওই যে গতদিন তো 2 টাইপের অঙ্ক ছিল, একটা হচ্ছে এই গ্রামের ব্যাপন সূত্রের, আর একটা হলো এই যে আংশিক চাপ। তো আংশিক চাপের একটা অঙ্ক তোমরা আমাকে বলেছো 60 না কত নাম্বার বোধহয় দেখলাম। অঙ্কটা দেখো ভাই, এটা কিন্তু আমরা করে দিয়েছি। হ্যাঁ, গতদিন এই ক্লাসে ওটা করেছি। ওকে, তাহলে ক্লাসটা ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবা। তো প্রথমে আমরা 67 নাম্বার অঙ্কটা দিয়ে শুরু করব, 40 পেজের 67। ওকে, পেজ নাম্বার 40, 67 নাম্বার, পেজ নাম্বার 40, 66 নাম্বার অঙ্কটা আমরা করব। ওকে, 66 নাম্বার অঙ্কটা আমরা এখন একটু করব। আচ্ছা দেখো, আমরা আজকে পিডিএফ ফাইল করে নিয়ে এসেছি। উজ্জ্বল ভাই আছেন? ওহ, একটু আসেন তো। এখান থেকে আবার ব্যাক করবো কি করে পড়ে? এই যে পিডিএফ থেকে, এই যে পিডিএফ বের করছি না, যদি যাই ওই যে পেজে ওদের হ্যাঁ, এর উপর লিখলেই হয়, যার দরকার নাই সেটাই বলবো। এখানে দেখা যায়, বুঝছো না? আচ্ছা, এই অঙ্কের কথা তোমরা বললে একজন, এই যে এইটা 64, এইটা কিন্তু আমরা গত ক্লাসে করেছি, তোমরা একটু দেখবা তাহলে বুঝতে পারবা। ওকে, ছোট করা যাবে, ছোট করে তো পোলাপান বুঝতে পারবে না। দেখতে পাচ্ছে কিনা দেখি একটু। হ্যাঁ,
পাবে পাবে। টানতে টানতে হাত খারাপ। তাও তো আইফোনের থেকে বেশি ভালো ভাই। এই 700 দেখা যায় কি না দেখি একটু। আচ্ছা দেখা যাচ্ছে কি ছোট লেখা খুবই। জুম করলে বুঝতে পারছো, এখানে থাকলে হলো, দেখা বই আছে। যাবো কিভাবে ওখানে বোর্ডে? কোন বোর্ডে? বোর্ডে যেতে চাইলে হোম বাটন পেয়ে পুস্তক আর লাগবে না। এখানে গেলে আপনি পেজে যেতে পারবেন। হ্যাঁ, যে পেজ লিখতেছিলেন আর এখানে দিলে আবার আগে চলে আসবো নাকি এখানে? ঠিক আছে, হয়ে গেছে, আর লাগবে না। থাক, জান এখন আপনি। না, এটা তো এখন স্ক্রিন হয়ে আছে। হ্যাঁ ঠিক আছে, আপনার পেজ তো এখানে, এটা তো স্ক্রিন হয়ে আছে। হ্যাঁ। কোন পেজে লিখবেন? এখানে লিখবো। হ্যাঁ এখানে? হ্যাঁ লিখেন, মানে এই পেজটা কিন্তু পেজের উপর নিচে করতে পারবেন না। তাহলে করতে হবে কখন? আপনি আপনার পেজে লিখবেন, মানে করেন নতুন পেজে। হ্যাঁ, আমি এখানে লিখবো, এখান থেকে উপর নিচে করবো এখন। দেন এই যে এটা, এটা উপর নিচে করতে পারবেন। এটা হচ্ছে আপনার লেখার পেজ। ওটা ওটা উপর আর নিচে আপনি করবো। যদি পিডিএফে যান, হ্যাঁ, তাহলে আবার এখানে চলে যাবেন। এই যেটা বুঝতে এখন জান এখন আপনি। আচ্ছা প্লিজ দেখো ভাই, একটি ছিদ্র দিয়ে যে সময়ে দেখা যায় তো না? হ্যাঁ, একটি ছিদ্র দিয়ে যে সময়ে 20 মিটার কিউব বাতাস প্রবাহিত হয়, ও আচ্ছা একটু লিখছে কাজ হয়ে গেছে, এই জন্য ভাইকে তাড়াই দিচ্ছে। হয়ে গেছে, ওকে। একটি ছিদ্র দিয়ে যে সময়ে এত মিটার বাতাস প্রবাহিত, একই সময়ে ওই ছিদ্র দিয়ে কি পরিমাণ হাইড্রোজেন গ্যাস প্রবাহিত হবে? আচ্ছা একই সময়ে যদি হয় তাহলে কি ছিল ভাই? দেখো তো আমাদের এখানে, তাহলে V1/V2 ইজ ইকুয়াল টু √D2/D1। এটা ছিল না সূত্র? কতদিন ছিল কিনা বলো? এখানে একই ছিদ্র দিয়ে বাতাস প্রবাহিত হলো, তাহলে এটা যদি আমাদের 2 হয়, এক যদি কি পরিমাণ হাইড্রোজেন গ্যাস, এইটা আমাদেরকে বের করতে হবে। ওকে, তাহলে বাতাসের আপেক্ষিক ঘনত্ব হচ্ছে 14.4। মনে রাখবা, এটা মনে রাখবা। হাইড্রোজেনের আপেক্ষিক ঘনত্ব হচ্ছে 1। হাইড্রোজেনের আপেক্ষিক ঘনত্ব 1, এইটা ভাইয়া তোমাদেরকে মনে রাখতে হবে। ওকে, হাইড্রোজেনের আপেক্ষিক ঘনত্ব 1, এইটা তোমাদেরকে মনে রাখতে হবে। এখন বলো তোমরা এটা ক্লিয়ার কিনা? প্লিজ একটু বলো ক্লিয়ার কিনা ভা? একটি ছিদ্রতে যে সময়ে এত মিটার কিউব বাতাস প্রবাহিত হয়, একই সময়ে ওই ছিদ্র দিয়ে কি পরিমাণ হাইড্রোজেন গ্যাস প্রবাহিত হবে। তার মানে দেখো আমরা V1টা ধরে নিয়েছি যে বাতাস, তাহলে এটা হলো বাতাসের প্রবাহিত বাতাসের পরিমাণ। এইটা হলো তাহলে আমাদের বাতাস, সরি হ্যাঁ, বাতাসের ঘনত্ব দেওয়া আছে। হাইড্রোজেনেরটা কতটুকু বের করতে বলছে? হাইড্রোজেনের ঘনত্ব আমাদের জেনে রাখতে হবে 1, এটা মনে রাখতে হবে। হাইড্রোজেনের আপেক্ষিক ঘনত্ব হচ্ছে 1, এটা মনে রাখতে হবে। ক্লিয়ার? থ্যাংক ইউ। তাহলে তোমার পাল, শ্রুতি, জলি, শ্রাবণী, টুকটুকি, রোজ সবাই লিখেছো। ক্লিয়ার, থ্যাংক ইউ। ওটা মিশাবো কি দিয়ে এখন? আংটির দাগ করতেছি। আংটি দাগ করতেছে, আংটি একটা খুলে রাখি। ওকে, এবার এখানে দিব না? আচ্ছা সরি ভাই, প্রথম কাজ করছে তো, উজ্জ্বল ভাই তো খুব এক্সপার্ট আর কে। 68 নাম্বারটা, 68 নির্দিষ্ট আয়তনের বিশুদ্ধ অক্সিজেন গ্যাস, নির্দিষ্ট বিশুদ্ধ অক্সিজেন গ্যাস হতে 80 সেকেন্ড সময় নিঃসরণ হতে 80 সেকেন্ড সময় লাগে। একই অবস্থায় সমান আয়তনের 20% ওজন মিশ্রিত অক্সিজেন নিঃসরণে এত সেকেন্ড সময় প্রয়োজন হয়। ওজনের আণবিক ভর কত? তাহলে আমাদের প্রথম যে কাজটা হচ্ছে আমরা মিশ্রণের আণবিক ভরটা বের করে ফেলতে পারি। ভাই
আমরা মিশ্রণের আণবিক ভরটা বের করতে পারি কিভাবে? ধরো এই যে সূত্র আমরা জানি, টি মিশ্রণ বাই টি অক্সিজেন ইজ ইকাল টু, এর সাথে তো সমানুপাত সম্পর্ক, মিশ্রণের আণবিক ভর আর অক্সিজেন আণবিক ভর তো আমরা জানি 32। ওকে, এখান থেকে আমরা মিশ্রণের আণবিক ভরটা প্রথমে বের করে ফেলতে পারি। এই যে দেখো এখানে মিশ্রণের আণবিক ভরটা বের করা আছে, এই যে মিশ্রণের আণবিক ভরটা বের করা আছে। তো কিভাবে বড় করে দেবে এটা? এমনি ভালো ছিল। বড় গেল না? ঠিক আছে, বড় গেল না? এখন বুঝতে পারবে। ওই দিক দেখা যায় না যে একটু কোনটা? ওই যে ওই ডানে আরো লেখা আছে। এটা না ইয়া করা যাবে, আপনি এটা এখান থেকে টানা যাবে, এই যে দেখেন, ঠিক আছে? এমনি তো টানা যাবে না নাকি এরকম করে? হ্যাঁ, ও সেটাই উপর ধরতেছেন তো। শুধু সব তোমার এমনি বুড়ি ভালো ছিল, এমনি বুড়ি ভালো ছিল। এই যে যেটা এমনি আগে করাচ্ছিলাম নাম্বার দেখে দেখে পিডিএফ না নিয়ে আসে, পিডিএফ এর এখানে আপনি একদম অভ্যস্ত হয়ে যাবেন, তখন এখানে সবচেয়ে সহজ হবে। আরেকটা বুদ্ধি আছে। আচ্ছা প্লিজ প্লিজ দেখো তো ভাই এখন ক্লিয়ার কিনা দেখো, যে আমাদের অক্সিজেন নিঃসরিত হতে 80 সেকেন্ড সময় লাগে। একই অবস্থায় সমান আয়তনের 20% অক্সিজেন মিশ্রিত নিঃসরণের জন্য 85 সময় লাগে। ওজনের আণবিক ভর কত? তো আমরা এখানে কি করলাম দেখো তো ভাই একটু, মিশ্রণের আণবিক ভরটা আমরা বের করে ফেললাম। তাহলে মিশ্রণের মধ্যে কে কে আছে? ওজন আছে কত পার্সেন্ট? 20%। আর কে আছে? অক্সিজেন আছে কত পার্সেন্ট? 80%। তাহলে এখান থেকে আমরা ওজনের আণবিক ভরটা বের করে ফেলতে পারি। আমি একটু বোর্ডে করে দিচ্ছি, এটা অসুবিধা নাই। ওকে দেখো ভাই এখানে করে দিচ্ছি তোমাদের, তাহলে বুঝতে পারবা। ওকে দেখো আমরা মিশ্রণের আণবিক ভর, এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। মিশ্রণের সময় বাই অক্সিজেন নিঃসরণের সময় ইজ ইকাল টু মিশ্রণের আণবিক ভর বাই অক্সিজেনের আণবিক ভর। ঠিক আছে, তাহলে আমাদের অঙ্কের ডাটাগুলো কি আছে একটু দেখে নিই ভাই। আমরা 68 নাম্বারটা করছি আমরা। ডাটাগুলো কি আছে দেখো, এটা দেওয়া আছে 85, এইটা আছে 85, আর অক্সিজেন নিঃসরণের সময় দেওয়া আছে 80। ওকে, অক্সিজেনের আণবিক ভর 32। আমরা খুব সহজেই মিশ্রণের আণবিক ভরটা বের করে ফেলতে পারি। আমাদের এখানে মিশ্রণের আণবিক ভর বের হয়েছে 36.125। ক্লিয়ার ভাই? তো আমাদের ওজনের আণবিক ভর বের করতে বলছে। তো মিশ্রণে কে কে আছে দেখো তো, তাহলে মিশ্রণে কে কে আছে? 20% ওজন মিশ্রিত অক্সিজেন, তার মানে ওজন আছে 20%। তার মানে ওজনের আণবিক ভর কত পার্সেন্ট? 20%। প্লাস আর কে আছে? অক্সিজেন। অক্সিজেনের আণবিক ভর ইন্টু কত পার্সেন্ট? তাহলে 20%, ওজন হলো 80%। এই যে ভাইয়া এটা বের করলে অ্যান্সারটা হয়ে যাবে। শোনো কিছু বিষয় তোমরা হয়তো অনেকে বলবা যে ভাইয়া আমরা তো ওজনের সংকেত তো জানি, তো এখান থেকে তো আণবিক ভর আমরা বের করে ফেলতে পারি 48। আসলে এটা তারা বুঝতে হবে, ওখানে ওজন বুঝাইতে শুধু বোঝানো হয়েছে ওজন না, হয়তো ওর মধ্যে আরো কিছু থাকতে পারে। মোট কত আছে ওইটা, টোটালটার আণবিক ভর কত, এটা আমাদেরকে বের করতে হবে। একটু প্লিজ বলো ভাইয়া তোমরা বুঝতে পেরেছো কিনা? প্লিজ একটু বলো। এই অঙ্কটা খুব ইজি ভাইয়া, যে মিশ্রণটা নিঃসরিত হতে সময় লাগে এত, অক্সিজেন নিঃসরণের সময় লাগে এত। অক্সিজেনের আণবিক ভর আমাদের জানা আছে, আমরা খুব সহজেই মিশ্রণের আণবিক ভরটা পেয়ে গেলাম। তোমরা ওই যে এই টাইপের অঙ্কগুলো করছো না ভাইয়া, যে ফার্স্ট ইয়ারে যে একটা ধরো ক্লোরিনের 3টা আইসোটোপ আছে,
যার শতকরা পরিমাণ এত, ভর সংখ্যা এত, আরেকটা শতকরা পরিমাণ এত, ভর সংখ্যা এত, ওই যে ক্লোরিনের পারমাণবিক ভর কত, A = এই যে A1 M1 প্লাস A2 M2 বাই 100, ওই একই জিনিস তো ভাই, এখানে দেখো ওই একই জিনিস। থ্যাংক ইউ, সবাই ক্লিয়ার লিখেছ। রাহমা রহমান ক্লিয়ার, সিরাজুল ইসলাম ক্লিয়ার, সুরায়ানি ক্লিয়ার, থ্যাংক ইউ, সবাই ক্লিয়ার লিখেছ। ওকে, একাত্তর নাম্বার, তাই তো? 71 নাম্বার। একাত্তর নাম্বার কি আছে ভাই একটু দেখো। 71 সম আয়তনের এ ও বি দুটি গ্যাসের ব্যাপন প্রক্রিয়ার সময়ের অনুপাত হলো 1.5। এ গ্যাসের আপেক্ষিক ঘনত্ব এত হলে বি গ্যাসের আপেক্ষিক ঘনত্ব কত, তাই তো? সমান আয়তনের এ ও বি দুটি গ্যাসের ব্যাপন প্রক্রিয়ার সময়ের অনুপাত দেওয়া আছে 1.5। এ গ্যাসের আপেক্ষিক ঘনত্ব দেওয়া আছে এইটা, তাহলে বি গ্যাসের আপেক্ষিক ঘনত্ব কত হবে, তাই তো? দেখো তো ভাই একটু। ওকে, তাহলে সময়ের অনুপাত T1/T2 = D1/D2 আমাদেরকে বের করে এ গ্যাসের আপেক্ষিক ঘনত্ব এত হলে বি গ্যাসের কত, তাহলে TA/TB লিখলাম, নাও TA/TB, তাহলে DA/DB, তাহলে সুবিধা হবে তোমাদের। এই মানটা আমাদের বলে দিয়েছে অনুপাত 1.5, এই অনুপাতটা 1.5। এ গ্যাসের আপেক্ষিক ঘনত্ব, তার মানে এটা হচ্ছে 14.5। তো তোমরা কি বি গ্যাসের ঘনত্বটা বের করতে পারবা কিনা দেখো তো ভাই একটু। এদের অনুপাতটা, সময়ের অনুপাত বলে দিয়েছিল 1.5, এ গ্যাসের আপেক্ষিক ঘনত্ব বলে দিয়েছে, বি গ্যাসের আপেক্ষিক ঘনত্ব বের করতে পারবা কিনা? না মাইশা, ফারজানা, মৌমিতা ভাইয়া, আপেক্ষিক ঘনত্ব আর বাষ্প ঘনত্ব কি এক? না ভাইয়া, আপেক্ষিক ঘনত্ব আর বাষ্প ঘনত্ব আসলে এক জিনিস না। ঘনত্বকে আমরা কারোর সাথে কম্পেয়ার করে করি, তো এই জন্য আপেক্ষিক ঘনত্ব বলি ওটাকে আমরা। ওকে, তবে বাষ্প ঘনত্বের সাথে যে সম্পর্ক, আণবিক ভরের সাথে সম্পর্ক একই, মাথায় রাখবে এটা। বাষ্প ঘনত্বের সাথে যে সম্পর্ক, আণবিক ভরের সাথে সম্পর্কটা আসলে একই। থ্যাংক ইউ সবাই। আচ্ছা হয়ে গেছে ভাই, ওয়াইফাই দিলাম আবার। ঠিক আছে, স্টুডেন্টরাও বের হয়ে গেছে অনেক। আচ্ছা এখন প্লিজ ভাই দেখো তো, অনলাইন ক্লাসের একটা প্রবলেম ভাই, বুঝছো? ওকে, ঠিক আছে, আমি আবারও বলছি যে ক্লোরিন, আমরা ক্লোরিনের তো দেওয়া আছে, ক্লোরিন নিশ্চয়িত হতে সময় লাগে 73 সেকেন্ড, আর অজ্ঞাত গ্যাসটি নিশ্চয়িত হতে টাইম লাগে 60 সেকেন্ড। ঠিক আছে, তো ক্লোরিনের আণবিক ভর 71 জানি, অজ্ঞাত গ্যাসটির আণবিক ভর আমাদের বের না। যারা পারছো, মানে তোমরা যারা প্রবলেম বলছো সেগুলো তো আমি দাগায় রাখছি ভাই এখানে। ওকে, 72 ক্লিয়ার কিনা বলো? আবার আটকে গেল। আটকায় আছে, এবার ঠিক হয়েছে মনে হয়। হ্যাঁ, কি করবেন বুঝছেন, গ্রামীণ ওয়াইফাই দুটাতেই 47.97 অ্যান্সার এসছে, অসুবিধা নাই। 47.97 মানে 48 ভাই, অসুবিধা নাই। 47.97 মানেই হচ্ছে
47.97 মানে আর সমস্যা না ভাইয়া, কি করবো বলো, ওয়াইফাই দিয়েও প্রবলেম হচ্ছে, ডাটা দিয়েও প্রবলেম হচ্ছে। ওকে, ঠিক আছে, আজকে শুধু আমরা প্রবলেমগুলো সলভ করব, নতুন কিছু শুরু করব না। উজ্জ্বল ভাই বসে আছেন, একটা জায়গায় যাব আমরা। হ্যাঁ, তো ক্লিয়ার কি ভাই? এটা 72 নম্বর অঙ্কটা কি ক্লিয়ার? একটু বলো তো ভাই ক্লিয়ার কিনা। ওকে, তোমরা অঙ্কটা বুঝতে পারলা কিনা? 72 নম্বর অঙ্কটা বুঝতে পারলা কিনা? 72 72 কি ক্লিয়ার? থ্যাংক ইউ, সবাই লিখেছো ক্লিয়ার। দুই মুখ খোলা একটি কাঁচের নল। আমরা 74 নাম্বার অঙ্কটা এখন একটু দেখব। 74 74 ওকে, দেখো ভাই একটু 74 নাম্বার কি হচ্ছে, দুই মুখ খোলা একটি কাঁচের নল 100 সেন্টিমিটার লম্বা, এর এক প্রান্তে অ্যামোনিয়া দ্রবণযুক্ত এক টুকরা তুলা রাখা হলো এবং অপর প্রান্তে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্ত আরেকটি তুলা রাখা হলো। কাঁচ নলের কোথায় দুটি গ্যাস মিলিত হবে? তাই তো, কোথায় দুইটি গ্যাস মিলিত হবে? আচ্ছা আচ্ছা, তোমরা আমাকে একটু বলো তো ভাইয়া, এইটা কি তোমরা বুঝতে পেরেছো কিনা? এই জায়গাটুকু, সরি মানে এইটুকু দেখো, অ্যামোনিয়া ব্যাপন হার, এই সেলের ব্যাপন হার, এখান থেকে আমরা অনুপাতটা বের করে নিলাম। ঠিক আছে, এইটা থেকে আমরা অনুপাত বের করে নিলাম 3/2। আচ্ছা, আমি তোমাদের ইয়েতে চলে যাচ্ছি। এটা এত গুরুত্বপূর্ণ ভাই, জানো না? এইটা এতটাই গুরুত্বপূর্ণ এই অঙ্কটা। ওকে, এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। শোনো একটু, দেখো এই অঙ্কটা কতটা গুরুত্বপূর্ণ। আর অ্যামোনিয়া আর HCl, তাই না? MHCl বাই M অ্যামোনিয়া, তাহলে অ্যামোনিয়া কত? 36.5 বাই হচ্ছে 17। ঠিক আছে, 36.5 বাই 17। এই অনুপাতগুলো তোমরা কি করে বের করবা জানো? কি লিখছো তোমরা? 70 নম্বরে কি সমস্যা ভাইয়া? 70 নম্বরে এর MBN নাই, যে কেন দুইটা নিয়ে করা যাবে না? আমার তো অ্যান্সার মিলে নাই, বুঝিনি ভাইয়া। 70 নম্বর কি হয়েছে? না, যে কোনো দুটা নিয়ে করা যাবে না ভাইয়া, যে কোনো দুটা নিয়ে করা যাবে না। আমরা কি দেখেছিলাম? এটা V1/T1 V2/T2, তাই তো, ইজ ইকাল টু M2/M1। তখনই যে কোনো দুটা নিয়ে করা যেত। যদি আয়তন সমান হয় তখন আয়তনগুলা কেটে যায়, যখন সময় সমান হয় একই সময় তখন সময় কেটে যায়। বাট সবই যদি পরিবর্তন হয় তুমি কেন ভাব দিবা? কি ঠিক আছে? এটা কে লিখেছো ভাইয়া? হ্যাঁ, রঞ্জিত বিশ্বাস, বুঝতে পেরেছো কি? আমরা কখন এটা লিখছি বলো তো? T1/T2 ইজ ইকাল টু M1/M2, এটা কখন লিখেছি? যখন দুটো আয়তন সমান কেটে যায়। এই কারণে কখন আমরা V1/V2 ইজ ইকাল টু M2/M1 লিখি? যখন একই সময়ে হয়। এগুলো খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এমনি এমনি ইচ্ছা মতো বাচ্চা দিলে তো হবে না, অঙ্কগুলো বুঝে করতে হবে কেন করছে ওটা। গতদিন তো আমরা খুব ডিটেলস করেছি এগুলো। ওকে, তাহলে দেখো আমরা যদি এই কাজটা করি প্লিজ, 36.5 ভাগ 17, তাই না? তার মানে এখানে আসবে আমাদের, দেখো আমরা যদি ক্যালকুলেশন করি এখানে মান আসবে 1.47 নিশ্চয়ই বাই 1। তাহলে এখন যদি আমরা কাজ করতে পারি 1.7, এটাকে যদি 2 দিয়ে আমরা গুণ করি তাহলে উপরে 2.93 মানে 3, আর নিচে আছে 2। অনুপাতটা আমরা এটা নিয়ে আসলাম 3/2। অনুপাতটা আসলো 3/2, অর্থাৎ অ্যামোনিয়াটা প্রবাহিত হবে 3 গুণ রাস্তা,
আর এই সেল প্রবাহিত হবে 2 গুণ রাস্তা। তাহলে মোট আমাদের দৈর্ঘ্য কতটুকু ছিল বলো তো ভাই একটু? মোট দৈর্ঘ্য ছিল 100 সেন্টিমিটার। বিষয়টা এরকম ভাই, একটু খেয়াল করবা। দেখো বিষয়টা কিরকম, এই যে এটা হলো 100 সেন্টিমিটার একটা নল, আমি এই দিক দিয়ে প্রবেশ করালাম অ্যামোনিয়া, এই দিক দিয়ে প্রবেশ করালাম HCl। তো এই 100 সেন্টিমিটারের অ্যামোনিয়া যাবে 3 ভাগ আর HCl যাবে 2 ভাগ, গিয়ে সেই জায়গায় মিলিত হবে। অ্যামোনিয়া কেন 3 ভাগ যাবে, 3 গুণ যাবে, বুঝতেই পারছো। অ্যামোনিয়ার আণবিক ভর হচ্ছে কম, যার আণবিক ভর কম তার ব্যাপন আর বেশি হয়। তাহলে 100-র মধ্যে অ্যামোনিয়া যাবে 3 ভাগ আর HCl যাবে 1 ভাগ, তাহলে মোট কয় ভাগ? 5 ভাগ। তাহলে 100কে যদি 5 দিয়ে আমরা ভাগ করি তাহলে কত হবে? 20। তাই আমরা এই 1 ভাগকে আমরা x দ্বারা প্রকাশ করছি, 3x প্লাস 2x ইজিক্যাল টু 100 ধরে নিয়েছি আমরা। তাহলে 1 ভাগ x সমান কত হবে? তাহলে x সমান 20 হবে। অর্থাৎ অ্যামোনিয়া যাবে তাহলে 3 গুণ, তার মানে 3 20 60 আর এ আসবে 40, 20 দুগুণ 40। এই হলো অ্যান্সার। বুঝতে পেরেছো কিনা ভাইয়া? প্লিজ একটু আমাকে জানাও তোমরা কোথায় মিলিত হবে। এই সেল 40 সেন্টিমিটার মিলিত হবে, অ্যামোনিয়া যাবে 60 সেন্টিমিটারে। আমাকে প্লিজ একটু বলো বুঝতে পেরেছো কিনা। ভাইয়া রেটের সাথে দূরত্বের কি সম্পর্ক? রেটের সাথে দূরত্বের মানে কি? হার কত, কত হার মানে কি? একক সময় কতটুকু প্রবাহিত হবে। এ যাবে 3 গুণ আর এ যাবে 2 গুণ, ব্যাপক হার না, হারের অনুপাত না। অ্যামোনিয়া যাবে 3 গুণ আর HCl যাবে 2 গুণ। আচ্ছা থ্যাংক ইউ। শ্রাবণী ক্লিয়ার, মেহজাবিন সরকার বুঝেছি, তাসনিম রিবা ক্লিয়ার। ক্লিয়ার কি ভাই? আর কবিল শুভ, তুমি আবার কি বুঝলা ভাই? তুমি তো বায়োলজি পড়ো, বায়োলজি বোঝো আর কি। একবারে ক্লিয়ার, থ্যাংক ইউ। তোমরা মনে রাখবা অনেক সময় MCQ দেয় ভাইয়া, জানো? ধরো তোমরা মেডিকেল অ্যাডমিশন দিবা, ইউনিভার্সিটি, ঢাকা ভার্সিটি, রাজশাহী ভার্সিটি অ্যাডমিশন দিবা, সেগুলোতে কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে না। এবং এই অ্যামোনিয়া এবং HCl এর অনুপাতের অঙ্ক কিন্তু প্রায় দেয়। তো তোমাদের জন্য একবার ঠোঁটস্থ থাকে, এই অনুপাতটা হবে 3/2। তাহলে একটা MCQর উত্তর দাও তো ভাইয়া, একটা MCQর উত্তর দিবা। আমি তোমাদের বই থেকেই বের করছি, এটা অনেক জায়গায় দিয়েছে। আমি তোমাদের পেজ নাম্বারটা পরে বলবো। আচ্ছা এখানেই আমরা বের করতে পারি ইচ্ছে করলে। আচ্ছা দাঁড়া, এখান থেকেই দেখি, বোধহয় ওটার PDF করা নাই, একটু দাঁড়াও ভাই। এই যে দেখো 89 পেজের 63কে উত্তর দেখবা না প্লিজ। দেখো বলেছে 25 সেন্টিমিটার কাঁচ নলের প্রথম মুখে, 25 সেন্টিমিটার কাঁচ নলের প্রথম মুখে, 25 সেন্টিমিটার কাঁচ নলের প্রথম মুখে HCl, প্রথম মুখে HCl, দ্বিতীয় মুখে, প্রথম মুখে HCl, দ্বিতীয় মুখে অ্যামোনিয়া, দ্বিতীয় মুখে অ্যামোনিয়া একসাথে ঢুকালে, একসাথে ঢুকালে আচ্ছা 25 সেন্টিমিটার কাঁচ নলের প্রথম মুখে HCl, দ্বিতীয় মুখে অ্যামোনিয়া একসাথে ঢুকালে অ্যামোনিয়াম ক্লোরাইড এর ধোঁয়া সৃষ্টি হয়। দেখো তো অ্যান্সার কোনটা হবে? এ নাম্বার, নলের
মাঝখানে বি নাম্বার প্রথম মুখ থেকে 15 সেন্টিমিটার, বি নাম্বার প্রথম মুখ থেকে 10 সেন্টিমিটার, ডি নাম্বার হচ্ছে 10 সেন্টিমিটারে। এই যে দেখো ভাই এমসিকিউটা তোমরা, আচ্ছা কি বলেছে একটু দেখি আমরা। 25 সেন্টিমিটার কাঁচনলের প্রথম মুখে এই সেল, দ্বিতীয় মুখে এমনই একসাথে ঢুকালে এমন সিস্টেম কোথায়? নলের মাঝখানে কখনোই না, কারণ তোমরা জানো এই সেল 2 অনুপাতে ব্যাপিত হয় আর অ্যামোনিয়া 3 অনুপাতে ব্যাপিত হয় দূরত্বে। তার মানে 25কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে 5, তার মানে এই সেল প্রথম মুখ থেকে 10, তার মানে ব্যাপারটা খেয়াল করো, এই যে এইটার দূরত্ব হচ্ছে 25, এটা হচ্ছে প্রথম মুখ এই সেল, এটা দ্বিতীয় মুখ অ্যামোনিয়া, তার মানে প্রথম মুখ থেকে যাবে 40, প্রথম মুখ থেকে যাবে 10, দ্বিতীয় মুখ থেকে আসবে 15। তাহলে নলের মাঝখানে হবে না, প্রথম মুখ থেকে 15, প্রথম মুখ থেকে 15 হবে না, প্রথম মুখ থেকে 10, এটাই অ্যান্সার। তোমরা বুঝতে পেরেছো কিনা ভাই বলো? থ্যাংক ইউ, সবাই উত্তর সি লিখেছ। ক্লিয়ার ভাই? এটা যেন সবার একদম মুখস্থ থাকে যে অ্যামোনিয়ার এই সেলের ব্যাপন হারের অনুপাত হচ্ছে 3/2, এটা যেন অবশ্যই তোমাদের মুখস্থ থাকে। কারণ ধরো যে জায়গাগুলোতে অত ক্যালকুলেটার যেগুলোতে ব্যবহার করতে দেবে সেখানে সমস্যা নাই, নেক্সট টাইম মেডিকেল, ঢাকা ভার্সিটি, রাজশাহী ভার্সিটি এগুলোতে পরীক্ষা দিলে তোমরা যেন কোনো প্রবলেম ফেস না করো। খুব সাবধান, প্রথম মুখ থেকে 15 নয়, কিন্তু এটা যদি দ্বিতীয় মুখ থেকে 15 দিত তাহলে অ্যান্সার হতো, কারণ দ্বিতীয় মুখে আছে অ্যামোনিয়া, সে 3 গুণ যাবে, আর প্রথম মুখে আছে HCl, সে 2 গুণ যাবে। ওকে, থ্যাংক ইউ, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো এটা। আচ্ছা 75, একই তাপমাত্রা। 75 এর কি প্রবলেম হলো ভাই? 75 ও আচ্ছা, এখানে তোমাদের ওই যে আচ্ছা 75 নাম্বার ঘনত্ব আর আণবিক ভরের ব্যাপারটা বলেছো, তাই তো? ঘনত্ব আর আণবিক ভর এই কারণে তোমরা অসুবিধা নাই ভাই, তোমাদের বইয়ে অঙ্কটা করে দেওয়া সেভাবে, তোমরা ওইটা আণবিক ভরটা প্রয়োজন আলাদা করে বের করলে একই আসবে সম্ভবত উত্তর, দেখবা তোমরা উত্তরটা একই আসবে ভাই, ঠিক আছে? এই কারণে 75। তোমরা এখন ক্লিয়ার কিনা ভাই বলো তো? হ্যাঁ 7 পারছি, থ্যাংক ইউ। আর কোনো প্রবলেম কি ভাই আছে তোমাদের অঙ্কের? হ্যাঁ অপশন বিতে 15 আছে, একটু প্লিজ আমাকে বলো তোমরা কি আগেরটাতে কি প্রবলেম ছিল? ও আচ্ছা 2টা বি লিখেছিলাম তাই না? আচ্ছা আচ্ছা সরি, এটা সি হতো, সি। ওকে, এটা সি হতো। 76 নাম্বার প্রবলেম লিখেছো? আচ্ছা কে লিখছো ভাইয়া? ওম্মে মারিয়া। একটি অজ্ঞাত গ্যাসের ব্যাপন হার অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হারের এত গুণ, অজ্ঞাত গ্যাসটির আণবিক ভর কত? দেখো তো ভাই, ধরো এটা অজ্ঞাত গ্যাস, এটা হলো অ্যামোনিয়া, ওকে, ইজিক্যাল টু অ্যামোনিয়ার আণবিক ভর বাই অজ্ঞাত গ্যাসের আণবিক ভর। দেখো তো ভাই হয় কিনা অঙ্কটা? একটি অজ্ঞাত গ্যাসের ব্যাপন হার অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হারে এত গুণ, তাহলে অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হার যদি 1 হয় তাহলে অজ্ঞাত গ্যাসের ব্যাপন হার কত হবে? 2.92। অ্যামোনিয়ার আণবিক ভর 17, তাহলে অজ্ঞাত গ্যাসটির আণবিক ভর কত? ক্লিয়ার কিনা বলো তোমরা একটু দেখো তো ভাই। এখন এই যে জিজ্ঞেস করলাম ভাই, এটা পারবা কিনা এখন? এই যে 76 ওম্মে মারিয়া, একটু প্লিজ বলো তো ভাই 76। তাহলে আমি সূত্রগুলো আবার ফাইনালি বলছি তোমাদের, তোমরা অনেকেই বিষয়গুলো উল্টাপাল্টা করছো। সেইটা হলো
R1/R2 ব্যাপন হার ইজ ইকাল টু M2/M1 ইজ ইকাল টু D2/D1। যদি ঘনত্ব তাই তাহলে এটা, আর আণবিক ভর চাইলে এইটা। আমরা ব্যাপন হার ইজ ইকাল টু জানি V/T, তার মানে V1/T1 V2/T2 ইজ ইকাল টু M2/M1 ইজ ইকাল টু D2/D1। মাথায় রাখবা তোমরা, যদি সবই পরিবর্তন হয়, যদি সব পরিবর্তন হয় তাহলে এই সূত্র দিয়েই করতে হবে। আর তোমাদের যদি আমাদের বলো সম আয়তন, তখন আয়তনটা কেটে যাবে। যদি বলে সম আয়তন তখন আয়তনটা কেটে যাবে, তখন হবে আমাদের T2/T1। আর যদি একই সময় তখন হবে V1/V2। আর যদি সবই পরিবর্তন হয় তাহলে পুরোটাই তোমাকে লিখতে হবে। ক্লিয়ার? ও তাড়াতাড়ি শেষ করতে করতে 36 মিনিট গেল ভাই। ওকে ভাই, আজকে আমাদের নেটওয়ার্ক ডিস্টার্ব করেছে, সব বিষয়ে ঝামেলা হয়েছে, আমরা আর নতুন কিছু শুরু করছি না আজকে। তোমাদের তাহলে কোনো হোমওয়ার্ক নাই, আজকে এতটুকুই। সামনের দিন আমরা আবার নতুন টপিক শুরু করে নতুনভাবে পড়বো। ওকে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।